নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছে। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচরী আজ তৃতীয় অংশ পড়ছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। শিশুর রোগী যখন অন্নপথ্য পায় তখন কে ডাক্তারকে ডাকতে যায় তার মার মুখের হাসি দেখাতে? মারাত্মক রোগ থেকে সেরে ওঠা স্বামী আবার যখন তার সেবায় শীর্ণ প্রিয়াকে কাছে টেনে ভালোবাসার চোখে চায়, ডাক্তারকে কে দেখাতে আসে সেই চাহনি? যমের সঙ্গে যুদ্ধ করে ফিরে ওঠা গৃহিণী আবার যখন তার কর্মভার হাতে তুলে নিয়ে প্রিয় পরিজনকে নিয়ে উৎসবে মাতে, কে সেই উৎসব সভার প্রবেশপত্র একখানে দিয়ে যায় ডাক্তারের হাতে? যমের সঙ্গে লড়াইয়ের জয় সুনিশ্চিত হয়ে এলেই তো ডাক্তারের সঙ্গে সম্পর্ক আলগা হয়ে এলো। আর যদিই বা কেউ বন্ধু বলে আনন্দের ভাগ দিতে আসে তাকে, সে ভাগ গ্রহণ করবার সময় কোথায় পসারওয়ালা ডাক্তারের? যম আবার কোথায় কোন নতুন ঘাঁটি বানাচ্ছে তার সন্ধান নিতে ছুটতে হচ্ছে না তাকে? ডাক্তার মৃত্যু দেখবে, হাহাকার দেখবে, যন্ত্রণা দেখবে, ঝরে পড়া শুকনো ফুল দেখবে। কমলকুলির তারুণ্য তার আসছে কোথা থেকে? বাড়িটাও যে অভিজিতের তেমনি। সারা বাড়িতে সদস্য বলতে গোটা কতক চাকর বাকর আর বাত ব্যাধি পীড়িত মা বুড়ি। বয়সে যত না বুড়ো, রোগে ততটা। ইদানিং মায়ের সুবিধের জন্য এক বিধবা মাস্তুত দিদিকে এনে প্রতিষ্ঠা করেছে অভিজিৎ। তা তিনিও অভিজিতের সঙ্গে কথা কইতে বসলেই নিজের রোগের বিবরণ শোনাতে বসেন। পেটটা কাল থেকে খুব নামিয়েছে অভি, দিবি না কি একটু পুরিয়া টুরিয়া? পিঠে কদিন থেকে কেমন যেন একটা ব্যথা ধরেছে, কমছে না, কি করি বল দেখি। আচ্ছা হ্যাঁ রে অভি, সিঁড়ি উঠলেই হাঁপ ধরে কেন বল তো? হাটের ব্যামো ট্যামো ধরলো না তো? এই তার বুলি, আর কোনো বুলি শুনতে পায় না অভিজিৎ। অভিজিৎ ক্রমশ বদলে যাবে, স্তিমিত হয়ে যাবে, এ এক বিচিত্র কি! কিন্তু শুধুই কি অভিজিৎ? পৃথিবীটা তো বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। নইলে সুনন্দ পারত অতটা বদলাতে? যে সুনন্দ বুদ্ধির উন্মেষ থেকে অনুভব করেছে আমি দাঁড়িয়ে পড়লে তবে দিদির ছুটি, দিদিকে সুনন্দ ভয় করেছে, সমীহ করেছে, ভালোবেসেছে, আবার বুঝি নিতান্ত স্নেহস্পদ প্রিয়জনের মতো মমতাও করেছে। সুনন্দ তা দেখেছে। দিদির তপস্যা, দিদির কৃচ্ছ সাধন, দিদির আত্মোৎসর্গ। আর দিদি আর অভিদার মধ্যে যে কোথাও একটা সুষমাময় গভীর সম্পর্ক আছে, সেটা সেই নিতান্ত বালকবেলা থেকেই অনুভব করেছে। বাবা ছড়িয়ে ফেলে যাওয়া সংসারকে কুড়িয়ে তুলে নিয়ে সুন্দর করে সাজাবার পণ নিয়ে দিদি নিজের কথা সরিয়ে রেখেছে নিজের যৌবন বেদনাকে। এসব কথা সে জানে বই কি। তাই না সুনন্দর গানাবিধি চিন্তা, মানুষ হব, কত কি হব। সুনন্দ কৃতি না হওয়া পর্যন্ত মন্দিরার নিষ্কৃতি নেই। বয়সে 7-8 বছরের ছোট হয়েও মমতার মনটি নিয়ে বড় ভাইয়ের মতো ভেবেছে সুনন্দ। বড় হয়ে অনেক টাকা রোজগার করতে শিখেই দিদির বিয়ে দেব। ছেলে মানুষই কল্পনায় ঘন্টার পর ঘন্টা চিন্তা করেছে কি কি গহনা দেবে দিদিকে, কত কি ঘটা করবে বিয়েতে। ছোটবেলার অনেক স্মৃতি তো বরাবরই ছিল সুনন্দর। বাবা বেঁচে থাকতেই দিদি তার গলার সেই সুন্দর ঝিকঝিকে সরু হারটা অনন্ত স্যাকরার কাছে বিক্রি করে বই কিনে দিয়েছে সুনন্দর, মাইনে দিয়েছে স্কুলের। সেই মর্মান্তিক কষ্টটা যেন সুনন্দর মনে একটা বিদারণ রেখার মতো জল জল করছে। প্রায় যে দিদি খিদে নেই বলে নিজের জল খাবারের ভাগের মুড়ি কি রুটি সুনন্দর পাতে তুলে দিত। সুনন্দর খিদে একটু প্রবল বলে এও তো বড় হয়ে বুঝতে পেরেছে সুনন্দ। বুঝতে পেরেই পর্যন্তই তার ধ্যান জ্ঞান ছিল দিদিকে কষ্টর হাত থেকে বাঁচাবে, দিদির মনে আনন্দ দেবে, তাকে আয়েস দেবে, তার জন্য সংসার পেতে দেবে। তবু তো বদলে গেল সুনন্দ। তবে এ কি সুনন্দর দোষ, না নিত্য পরিবর্তনশীল মমতাহীন পৃথিবীর দোষ? দোষ যারই হোক, আঘাতটা প্রচণ্ড হয়েছিল মন্দিরার কাছে। দিশেহারা হয়ে গিয়েছিল মন্দিরা প্রথমটা। সত্যিই সে বিশ্বাস করতে পারেনি। অথচ সুনন্দ খবরটা দিয়েছিল দিব্যি হেসে হেসে। সুনন্দর চোখের তারায় আলোর পাখি নাচছিল। তার কারণ সুনন্দ বদলে গিয়েছিল। সুনন্দ ভুলে গিয়েছিল তার সমস্ত অতীতটাকে। সুনন্দর তখন মনে হয়েছিল রবার কারখানার লিলুয়ার ওই ব্রাঞ্চটার কেমিস্টের পোস্টটাই সুনন্দ, সেটাই তার একমাত্র সত্তা। অতএব বর্তমানে টকবগে ঘোড়ায় চেপে বীর শিকারীর মতো এসে দাঁড়িয়েছিল সুনন্দ দিদির কাছে, আর বধ করেছিল নিতান্ত নিঃশঙ্ক ওই হরিণীটিকে একটি বিষ বানে।
তাতেই শব্দহীন আর্তনাদে লুটিয়ে পড়েছিল সে। আর রবার কারখানার সেকেন্ড কেমিস্ট সুনন্দ সেন, হ্যাঁ, রবার কারখানায়, কাঁচের নয়, শেষ অবধি ওই রবারটাকেই বেছে নিয়েছিল সুনন্দ, অথবা নিতে বাধ্য হয়েছিল। লিলুয়ার ওই কারখানার স্টাফেদের একটা মেশে থেকে অ্যাপ্রেন্টিসি করছিল সে। হঠাৎ ভাগ্যের বাতাসে উড়ে গেল কপাল ঢাকা পাতাটা। নেক নজরে পড়ে গেল ডিরেক্টর দাস সাহেবের। নেক নজরে কি না হয়। অতএব শিক্ষানবিশ ছেলেটা অনেক বেড়া ডিঙিয়ে একেবারে সরকারি প্রধানের পদটা পেয়ে গেল। আর যেখানে প্রথম শুরু হবার কথা বড়জোর 100-3, সেখানে শুরুতেই 6.5। অভাবিত, অপ্রত্যাশিত। অন্যেরা বলা বলি করছে, অদূর ভবিষ্যতে সহকারী থেকে পুরো প্রধান হওয়াও বিচিত্র নয়। সেই কথাই জানালো সুনন্দ আলোক ঝলসানো মুখে। দিনটা খুব মনে আছে মন্দিরার। কদিন বৃষ্টির পর সেদিন আকাশ মেঘশূন্য হয়েছিল, পৃথিবীতে আলো যেন আর ধরছিল না। লিলুয়া থেকে হঠাৎ এসে পড়ল সুনন্দ বিনা নোটিশে। মন্দিরা আহ্লাদে উছলে উঠল, বলল, ওরে সুনন্দ, কি সোনা ছেলে রে তুই। বিশ্বাস করবি কিনা জানি না, দুদিন থেকে তোর জন্যে ভারী মন কেমন করছে আমার। বস, রোদে এসেছিস, একটু শরবত করে এনে দি। সুনন্দ দিদির দু কাঁধের উপর হাত রেখে চেপে বসালো। তাই বসাই সুনন্দ, ওই ওর ধরন। ছোটোখাটো গড়নের মানুষটি মন্দিরা। ছোট থেকেই সুনন্দ যেন ওকে দাদার মতো দেখে। সেই পুরনো ভঙ্গিতেই বলল, আরে রাখো তোমার শরবত, লক্ষ্মী মেয়ের মতো বসো চুপচাপ। সুখবর আছে। সুখবর আছে? সুখবর? তার মানে চাকরি হয়েছে? মন্দিরা প্রায় তার দিদিমা ঠাকুমার মতোই মনে মনে ভগবানকে কৃতজ্ঞতা জানালো। তারপর সুখবরের প্রত্যাশায় হাসি মুখে তাকিয়ে বলল, বল। সুনন্দ বলল, একটু কথার জালের বিলম্বিত খেলা খেলে তারপর উচ্চারণ করলো কথাটি। আপাতত 600 টাকায় শুরু, 800 শীঘ্রই হবে, সামনের বছরেই 1000, গ্রেড 2400। তাছাড়া সুনন্দ একটু হাসলো, হয়তো চিফও হয়ে যেতে পারি, মানে যদি বাইরে থেকে আর একটু কোয়ালিফাইড হয়ে আসতে পারি। অবশ্যই ওরা পাঠাবে। তাহলে তো সুনন্দ দুটো পা এক করে দোলাতে দোলাতে কথা শেষ করে। 3500 বেসিক। মন্দিরা এসব কি শুনছে? এ কি কোনো গল্প কথা, না দুষ্টু সুনন্দর এক পরিহাস? হয়তো সামান্য একটু চাকরি হয়েছে, চালাকি করে এই সব বলে দিদিকে ঘাবড়ে দিয়ে মজা দেখতে চায়। কিন্তু দিদি ঘাবড়াবে কেন? দিদি কি এত বোকা? মন্দিরা তাই হেসে উঠে বলে, মাত্র ওইটুকু? সমস্ত কারখানাটি মালিক করে দেয়নি? বাহ, ও কি তুমি মনে করছো ঠাট্টা? কি মুশকিল! ঠাট্টা নয় মশাই, খাঁটি সত্য কথা। পরশু থেকে জয়েন করেছি, আজ ছুটি রয়েছে, তাই তোমায় জানাতে এলাম। মন্দিরা প্রায় কাঁদো কাঁদো হাসির সঙ্গে বলে, সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি। মন্দিরার ইচ্ছে হলো এক্ষুনি মায়ের মতো পুজোর জন্যে টাকা তুলে রাখে। দেখেছে তো মাকে, তার পরীক্ষা পাস বা কোনো কিছু সুখবরে তাড়াতাড়ি পুজোর টাকা তুলে রাখা মনে হলো। ওই ভাবনাটার জন্যে নিজেকে বেজায় সেকেলে মনে হলো। তাই আবার বলল, 3 সত্যি করেছিস? মনে থাকে যেন। সুনন্দ আত্মপ্রসাদের হাসি হাসে। কেন? সুনন্দ সেন ছেলেখানা কি খারাপ, তাই এত সন্দেহ তোমার? মন্দিরা হেসে বলে, সন্দেহ তোর ওপর নয় রে, ভাগ্যের ওপর। তুই এমন সময় এলি যে সুখবর একা ভোগ করতে হলো। ইন্দু, ছন্দা, নন্দা 3টের একটাও বাড়ি নেই, দল বেঁধে গেছে সিনেমায়। ঠিক আছে, তুমি একাই ভোগ করো না বাবা। বলে সুনন্দ হঠাৎ মুখটা লাল লাল করে ঝপ করে বলে ওঠে, সুখবর আরও আছে, একটা বিয়ে করে ফেলেছি। খবরটা যেন সত্যিই সুখবর। এইভাবে অতিমাত্রায় শব্দ করে হেসে ওঠে সুনন্দ। চিরদিন চেঁচিয়েই হাসে বটে সুনন্দ, কিন্তু সে কি এমনি হায়নার হাসির মতো? সে হাসিতে কি কখনো এমন একটা লুব্ধ জীব আর এক মুঠো হিংস্র দাঁত দেখা গেছে? এ কি কুৎসিত ভয়ঙ্কর! মন্দিরা শিউরে ওঠে। বান খাওয়া হরিণীর চোখে চায়। মন্দিরা কথা বলতে পারে না, কিন্তু সুনন্দর বয়স মাত্র 25। সুনন্দ ভয়ঙ্কর একটা লোভের কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছে। তাই সুনন্দকে তার ভীষণ অপ্রতিভতাকে ঢাকতে আবার সশব্দ হাসি হাসতে হয়, চেষ্টা করে, কষ্ট করে। কি দিদি, তুমি যে একেবারে স্তব্ধ হয়ে গেলে, বিশ্বাস হচ্ছে না বুঝি? তা সত্যি বলতে কি, আমারই তো এখনও বিশ্বাস হচ্ছে না। মন্দিরা এবার কথা বলে। এই চেষ্টাকৃত বাচালতার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে শান্ত স্পষ্ট গলায় বলে, বিয়ে করে ফেলেছ? জীবনে এই প্রথম কি সুনন্দকে তুই না বলে তুমি বলল মন্দিরা? তাই নিজের উচ্চারিত ওই শান্ত প্রশ্নটাই নিজের কানে খট করে বাজল।
হয়তো তাই। তুমি কখনো বলেনি মন্দিরা সুনন্দকে, হয়তো তাই সুনন্দর কানেও খট করে বাজল। আর সঙ্গে সঙ্গেই সুনন্দর 650 টাকার সত্তা সচেতন হয়ে উঠল। অতএব সুনন্দ সপ্রতিভ হলো, তাই তার গলাও শান্ত শোনালো। হ্যাঁ, করে ফেলতেই হলো তাড়াতাড়ি। ওর বাবা মানে আর কি, আমাদের মেজর ডিরেক্টর দাস সাহেবকে হঠাৎ জাপানে যেতে হলো কি না, বললেন যাবার আগেই এটা মিটিয়ে ফেলতে চাই, তাই তাড়াতাড়িতে তোমাদের খবর দেওয়া সম্ভব হলো না। অবশ্যই তোমাদের ওই নাপিত পুরুত ঘটিত যথাযথ বিয়েও তো নয়, রেজিস্ট্রি অফিসে গিয়ে 45 মিনিটে সেরে নেওয়া। দাস সাহেব বললেন। মন্দিরা উঠে দাঁড়িয়ে বলে, শরবত না খাস? একটু চা খাবি তো? সুনন্দ বলতে পারল না, খাবো বাবা খাবো, তুমি ব্যস্ত হয়ে না, ওরা আসুক। বলতে পারল না, কি এত খাওয়া খাওয়া করছো বাপু, বউ কেমন হলো জিজ্ঞেস করবে তো? এমনকি এই কথাও বলতে পারল না, ভদ্রলোক অকারণে এত ব্যস্ত হলো, 3 মাস বাদেই ফিরে আসবে, ফিরে এসে হলে যে ক্ষতিটা কী এমন হতো কে জানে। না, কিছুই এসব বলতে পারল না সুনন্দ, শুধু বলল, চা? তা বরং চলতে পারে। মন্দিরা চা বানাতে উঠে গেল। 1 পেয়ালা চা করতে কি বুড়ো হয়ে গিয়েছিল মন্দিরা? সুনন্দর মনে হচ্ছিল তা। দিদি যেন অনন্তকাল নিচে বসে আছে। মন্দিরার কি হিটার খারাপ হয়ে গেছে? স্টোভের কেরোসিন ফুরিয়ে গেছে? কয়লার উনুনে আঁচ নেই? মন্দিরার আসবার আগেই তো সিনেমা বিহারিনীরা এসে পড়ল, এলো হই হই করতে করতে। দাদা এসেছে বুঝি? জুতো দেখছি যে। বাবা, খুব ফার্স্ট ক্লাস একখানা জুতো কিনেছে তো দাদা। এই, আর কেউ নয় তো? আবার কি হবে, দাদারই এখন ফ্যাশন বেড়েছে। সিঁড়ি মুখরিত করেও ওদের আগমন। ততক্ষণে চা এনেছে মন্দিরা, এনে নামিয়ে সহজ গলায় বলছে, হাত মুখ ধুবি নাকি? ওরে 3 ডাইনি, শোন, সুখবর আছে, দুটো সুখবর। হ্যাঁ, এবারে সুখবরটা মন্দিরাই পরিবেশন করছিল, কিন্তু 3 ডাইনিও কি মন্দিরার মতো স্তব্ধ হয়ে গিয়েছিল? না, ওরা তা হয়নি। ওরা তো বান খায়নি, খেয়ে থাকে তো বড় সড়ো একটা ঢিল খেয়েছিল, তাই ওরা রে রে করে উঠেছিল। আর সে আক্রমণটা প্রথম দিদির উপরে। বিয়ে করে নিয়েছে দাদা, আর সেই খবর তুমি সুখবর বলে মিঠে গলায় শোনাচ্ছ? আচ্ছা দিদি, স্নেহান্ধ হলে কি এমন করে অন্ধ হতে হয়? ছি ছি ছি, শুনে যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের। দাদা, তুই করলি কি বল দেখি? কেউ কি তোকে মন্ত্রপুত করে ফেলে দেবীর কাছে বলিদান দিয়ে ফেললো নাকি? আমরা ছন্দাংশ জানতে পারলাম না, আর তুই সোজাসুজি বিয়ে করে নিলি? 3 বোনে একসঙ্গে আক্রমণ চালায়, কেউ কম যায় না, যে যা খুশি বলে। বুঝেছি, যাতে হারিয়ে বাগদি কিছু একটা হবে, তাই ভয়ে এর আগে থেকে প্রকাশ করেনি, পাছে ভেস্তে যায়। এই কদিনে এত প্রেমে পড়লি কি করে বল দেখি দাদা? দূর দূর, প্রেম না, ঘোড়ার ডিম, আসলে ওই মোটা মাইনে চাকরির লোভ। সত্যি দাদা, তুই এমন লোভী হয়ে উঠলি কি করে বলতো? ও যা বুঝছি সে একখানি শেওড়া গাছের পেতনি, নইলে ডিরেক্টর সাহেবের ভূতে পায়নি যে একটা অ্যাপ্রেন্টিস খাটা ছেলেকে একেবারে মগ ডালে তুলে দিয়ে যুগ্যি করে নিয়ে তবে জামাই করবেন। আমরা লিখে দিতে পারি দিদি, নির্ঘাত আমাদের বৌদিটি কোষ্ঠী পাথর বড় না। দাদা, দাঁত উঁচু, চোখটারা, নাক খেদা, বল তাই না? ঠিক মিলে যাচ্ছে তো? যেতেই হবে, নইলে তোর কপালে আর ডিরেক্টরের মেয়ে জুটতে হতো না। সুনন্দা অবশ্য অনেকক্ষণ চেষ্টা করেছে ব্যাপারটাকে লঘু পরিহাসের পর্যায়ে রেখে উপভোগের ভান করতে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কারণ ওদের অনুমানটা একেবারে নির্ভুল না হলেও সত্যটা প্রখর বই কি, প্রেম নয়, নিতান্তই গোছানোর ব্যাপার। এবং ডিরেক্টর কন্যার চেহারাটা ওদের অনুমানেরই কাজ ঘেঁষা। তবু ওই 2400 গ্রেড এর 650টা নিতান্তই মোহগ্রস্ত করে তুলেছিল তাকে। শুধুই কি তাই, কোম্পানির পয়সায় বিলেত, আমেরিকা, জাপান, জার্মানি, নানা দেশ ঘুরে আসার রঙিন স্বপ্নখানি। ছেলেবেলা থেকে কি এমন পেয়েছে সুনন্দ যে এতখানি প্রলোভন তুচ্ছ করতে পারবে? কিন্তু এখন এই চিরকালের পরিবেশে এই তার মুখের দিকে তাকিয়ে আশায় দিনগোনা মানুষগুলোর সামনে নিজেকে ভারী নীচ আর নোংরা মনে হয় সুনন্দর। কিন্তু সেই মনে হওয়ার প্রতিক্রিয়ায় কি অনুতপ্ত হয়ে ওঠে সুনন্দ? ক্ষমা চাইতে বসে এদের কাছে? না, মনস্তত্ত্ব তা বলে না। মনস্তত্ত্ব যা বলে সুনন্দ তাই করে। সুনন্দ রেগে ওঠে।
চিরকালের হাসি খুশি কৌতুক প্রবণ সুনন্দ হঠাৎ একসময় খিঁচিয়ে উঠে উল্টোপাল্টা কথা বলে। রেগে মরে যাচ্ছিস তেমন? ঠিকই বলেছিলেন দাস সাহেব, বাড়িতে খবর দিলে কাজটা সহজে হবে না। নিশ্চিত যেন কেউ তোমার দিকটা দেখবে না, দেখবে নিজেদের দিকটা। তোমার যা বাড়ির অবস্থা, ওরা তোমার বিয়ে টিয়ে চাইবে না, চাইবে তুমি শুধু একটা উপার্জনের যন্ত্র হও, টাকা রোজগার করবে আর বোনেদের একটা একটা করে বিয়ে দেবে। ঝোঁকের মাথায় বলতে বলতে এগিয়ে যাচ্ছিল অনেকখানি। নার্ভাস তো কম হয়নি। হঠাৎ চৈতন্য পেয়ে চুপ করে গেল। আরও কি বলেছেন দাস সাহেব তার বলল না, নইলে বলেছেন তিনি অনেক। একটা মানুষকে ভাঙিয়ে নিতে কাঠখড় লাগে বই কি, অনেকটাই লাগে। তিনটে বোনের বিয়ে দিয়ে কর্তব্যমুক্ত হবার পর সুনন্দ নামক হতভাগ্য কর্তব্যপরায়ণের বিয়ের বয়স আর থাকবে কি না এ প্রশ্ন করেছিলেন দাস সাহেব, এবং এ উপদেশও দিয়েছিলেন জীবনে উন্নতি করতে হলে সেন্টিমেন্টটা একটু ছাড়তে হয় বাবা, ওইটিই হচ্ছে উন্নতির চরম শত্রু। তা বলে আশ্বাসই যে একেবারে দেননি তা বলা চলে না। উপার্জন বেশি করলে যে সুনন্দ দিদিকে মোটা টাকা সাহায্য করতে পারবে সে জ্ঞানও তো দিয়েছেন। কিন্তু থেমে গেল সুনন্দ। আর এই সময় মন্দিরা বকে উঠল বোনেদের, হচ্ছে কি তোদের? বাড়াতে বাড়াতে যে যা ইচ্ছে করছিস, ঠাট্টার একটা সীমা থাকে। ওদের কথা ছাড় সুনন্দ, বউকে কবে আনছিস বল? দেখাতে হবে তো সবাইকে, জানাতে হবে তো বিয়ে হয়েছে। বউ ভাতের যজ্ঞের আয়োজন করি একটা। বিয়ে উপলক্ষে বরের বাড়ি থেকে তো কিছু পাওনাও আছে তার। অধিবাসে তত্ত্ব পাকা দেখার গহনা। তিন বোন ভুরু কুঁচকে তাকায়, আর নন্দিতা বলে ওঠে, ধন্য দিদি ধন্য, তা দাও না আবার নাপিত পুরুত লাগিয়ে বিয়ে। মন্দিরা হেসে ফেলে বলে, অত না হোক, করবো বই কি কিছু। সুনন্দর বউ সোজা জিনিস নাকি? অধিবাসের ডালার শোধ একখানা ভালো বেনারসি অন্তত পাঠাবো। সুনন্দ এবার আবার আত্মস্থ হয়। সুনন্দ ভাবে, দিদি যতটা আহত হবে ভেবেছিলাম ততটা হয়নি। ভাবে সত্যি টাকা কিছু বেশি করে পাঠাতে হবে। সুনন্দ তাই হেসে ওঠে, আর যা করো দিদি, লাল বেনারসি কিনো না যেন, কারণ এই ডাইনিদের অনুমান খুব ভুলও না, লাল শাড়ি পরলে ভাল্লুকে আপেল খাওয়ার মতো দেখাবে বলে। হয়তো দেখাতে হবে জেনে বলে নেয়, সরিয়ে রাখাই ভালো। আলোচনাটা যখন অনেকখানি এগিয়ে গেছে, না, সুনন্দর বউয়ের জন্যও লাল শাড়ি কিনতে পেল না মন্দিরা। বউ ভাতের যজ্ঞিতে ফিকে কমলা রঙের বেনারসি পরিয়ে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল বউকে। যজ্ঞিতে সস্ত্রীক দাস সাহেব এসেছিলেন, ঘুরে ফিরে বাড়িটা দেখে নিয়েছিলেন এবং কোথায় যেন একটা পাঠশালা নাকি ছিল বলে প্রশ্ন করেছিলেন। পাঠশালাটা অবশ্য আজ অদৃশ্য হয়েছিল, কারণ সেই ঘরটায় খালি করে বউ বসানো হয়েছিল। কিন্তু সেই অদৃশ্য আসামি সম্পর্কেই খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করেছিলেন মিসেস। তা এই ভোজে পাড়াপড়শিকেও বলতে হয়েছিল বই কি। অভিজিতের মা আর মাস্তুতো দিদি হাঁটুতে হাত চেপে ঝুঁকে ঝুঁকে এসেছিলেন কনে দেখতে। ওদের হাত দিয়েই সুন্দর একটা পেডেন্ট লৌকিকতা পাঠিয়েছিল অভিজিৎ, নিজে এসেছিল পরে। রোগীগুলোকে ঠেকিয়ে তবে তো আসা তার। যখন এলো তখন নিমন্ত্রিতরা প্রায় সবাই বিদায় নিয়েছে। কাকা কাকি মামা মামি জাতীয় নিকট আত্মীয়রাই শুধু দোতলায় বসে গল্প করছেন। অনেক গল্পের খোরাক তো তাদের দিয়েছে সুনন্দ। কি সব খেয়ে দিয়ে সাফ করে ফেলেছিস তো? ছন্দাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল অভিজিৎ। বলা বাহুল্য, ছন্দা আহ্লাদের গলায় দিদিকে ডাকলো, শুনছো দিদি, অভিজিৎদার কথা শুনছো? তারপর ছুটে ছুটি জুড়ে দিল ওরা অভিজিতের খাওয়া নিয়ে। অভিজিৎ তাদের চিরহিতৈষী আত্মীয়ের মতো। অভিজিতের প্রতি দিদির অন্য এক দৃষ্টি, এটা তাদের দৃষ্টিতেও ধরা পড়ে আছে কোন কাল থেকে। ওই অন্য এক দৃষ্টি ধরে ফেলতে বয়স লাগে না, নিতান্ত শিশুও ধরে ফেলে। কোণে দেখে এসে ঘরে বড় গরম বলে বাইরের রোয়াকে একটা বেতের চেয়ারে বসে অভিজিৎ, এইখানেই বেতের টেবিলটাতে ওর খাবার সাজিয়ে দেবে ওরা। ছাতে আর খাদ্য গ্রহণযোগ্য জায়গা নেই, উচ্ছিষ্ট পাতে নরক কুণ্ড, কিন্তু জগতের কোনোখানেই বা স্বর্গীয় হাওয়া। অভিজিতের কণ্ঠে ব্যঙ্গের ছুরি। তাহলে তোমার মায়ামৃগ অরণ্যে হারালো? তার মানে? ক্ষীণ গলায় বলল মন্দিরা। হবে বই কি ক্ষীণ, কত খাটছে আজ কদিন ধরে। অভিজিৎ তেমনই স্বরেই বলে, মানে আর কি, এতদিন যে জলবিম্বের মধ্যে পৃথিবীর ছায়া দেখেছিলে, সেই বিম্বটি প্রখর রোদে শুকিয়ে গেল, এই খবর। মন্দিরা ওর মুখের দিকে তাকায়, আস্তে বলে, শুকিয়ে গেল ভাবছো কেন? ও তো অনেক মাইনে পাবে। অভিজিৎ হেসে ওঠে, হ্যাঁ তা হয়তো অনেক পাবে, কিন্তু অনেক দেবে কি তোমাকে দায়িত্ব থেকে মুক্ত করবার মতো? মন্দিরা দাওয়ার মেঝেটাতেই বসে পড়ে।
আহা আহা করছো কি, রাজ্যের ধুলো যে, বলে অভিজিৎ, যে হা হা করে উঠল। সেটা কানে নেয় না, বলে হোক গে, ভারী তো শাড়ি, খাটবো বলে নেহাত সাদা একটা শাড়ি পরে নিয়েছি, সে যাক। কথা হচ্ছে আরও কিঞ্চিত পিছিয়ে গেল প্রোগ্রামটা, এই আর কি। তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় জীবন অনন্ত, যৌবন অফুরন্ত। আহা কি যে বলো, 2-4 বছরে আর কত তফাৎ হয়। 2-4 বছর? অভিজিৎ একটা নিঃশ্বাস ফেলে বলে, 2-4 মুহূর্তেই কত ওলটপালট হয়ে যায়। থাক, খাবার আনছে ইন্দু। বউ দেখলে সুনন্দ? দেখলাম বই কি বউ, বউ দেখতেই তো এলাম। খোলা দাওয়ার এই মাথাটার একটা ছাউনি দেওয়া হয়েছে এই উৎসব উপলক্ষে, তার ঝালরের ছায়াটা এসে পড়েছে মন্দিরার মুখে মাথায়। ওই ছায়ায় মন্দিরার মুখের ঘাম আর ক্লান্তির ছাপ ঢাকা পড়ে গেছে। মন্দিরা যে আজ কাজ করবে বলে বিয়েবাড়িতে ভালো শাড়িতে না সেজে সাধারণ একটা সুতির শাড়ি পরেছে তাও বোঝা যাচ্ছে না। ওই আলো আঁধারির খেলায় মন্দিরার ছোটোখাটো মাজা ঘষা দেহটাকে নিতান্ত কিশোরী দেহ বলে ভ্রম হচ্ছে। কিন্তু মন্দিরার ভঙ্গিতেও কিশোরীর হালকা লাবণ্য এসে হাজির হলো কি করে? মন্দিরার গলা থেকে উপচে উঠল এক টুকরো চটুল মাধুর্য। শুধু সুনন্দর বউ দেখতেই এলে? অভিজিৎ ওই আবরণের আড়ালের কিশোরীটির দিকে তাকিয়ে দেখল, কিন্তু তার নিজের গলায় চটুলতার ছাপ নেই, বরং যেন বেশি গম্ভীর। তাছাড়া আর কার বউ দেখতে? দিন দিন তুমি কি রাগী হয়ে যাচ্ছ? আর একটা যোগ হলো, অভিজিৎ বলে। মন্দিরা মুখ তুলে বলে, ও মা, কিসের সঙ্গে কিসের যোগ? হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগ নিশ্চয় নয়, বলছি অভিযোগের সঙ্গে অভিযোগের যোগ। ইতিপূর্বে শুনেছি দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছি, দিন দিন বুড়োটে হয়ে যাচ্ছি, দিন দিন উদাসীন হয়ে যাচ্ছি, এবার যোগ হলো দিন দিন রাগী হয়ে যাচ্ছি। তা অভিযোগগুলো কি মিথ্যে? না, মিথ্যে কী করে বলা যায়? সুনন্দা যে এরকম করবে কে ভেবেছিল বলো? তাও যদি প্রেমে পড়ে ভেস্তে বসতো, তার পিছনে সহানুভূতির কিছু থাকতো। সহসা হেসে ওঠে অভিজিৎ। কি সর্বনাশ, হঠাৎ এমন উল্টোপাল্টা কথা বলছো কেন? ওটাই তো সবচেয়ে কঠিন বিচারের বস্তু। হ্যাঁ, ভালো কথা, তোমার ভাইয়ের শ্বশুরের পদবিটা দাস, তাই না? এরপর ইন্দিরা এলো খাবার নিয়ে, বলে কয়ে শাসন করে খাওয়ালো অভিজিৎকে। মন্দিরা উঠে দাঁড়ালো, আলো আঁধারির ছায়ার মায়া থেকে সরে এলো। মন্দিরার মুখের ঘাম ঘাম মালিন্যটা স্পষ্ট হয়ে উঠল ক্লিষ্ট ক্লান্তির রেখাগুলো। আর হঠাৎই যেন এই প্রথম ধরা পড়লো মন্দিরার সামনের চুলগুলো আর আগের মতো ঘন গাঢ় জমাট নেই। তবু ছন্দা আর নন্দিতা রাগারাগি করেছিল, অনুযোগ করেছিল, ইন্দিরা দিদি তুমি এই বিচ্ছিরি শাড়িটা পরছো কেন বলে। মন্দিরা বলেছিল, খাটতে হবে বাবা, বিয়েবাড়ি বলে সেজেগুজে বসে থাকা তো চলবে না। কিন্তু মন্দিরা ভেবেছিল ছোট ভাইয়ের বিয়েতে সেজেগুজে বেড়ানোটা লজ্জার। ওরা সেটা বোঝেনি। ওরা উৎসব অন্তে সব শেষে ঘুমোতে যাবার সময় সাজসজ্জা খসাতে খসাতে বলে, যাই বলো দিদি, মোটে ভালো দেখাচ্ছিল না তোমায়, এমন বিশ্রী করলে তুমি। কাকিমা যে কাকিমা, কত বড় তোমার থেকে, তিনিও তো দিব্যি ইয়া চওড়া জরিপার শাড়ি পরে, তাছাড়া আমাদের দাস সাহেবের গিন্নি, হি হি হি, ওটাই পছন্দ তোদের। আহা তা কেন? নন্দিতা বলে, সবেরই মাত্রা থাকা দরকার। অতঃপর 3 বোনে মিলে ফিরিস্তি দিতে থাকে এই ভোজবাড়িতে মন্দিরার থেকে কত বড় বড়রা কত চিত্র বিচিত্র সেজে এসেছে। আরে বাবা, তাতে কি এত মানটা গেল আমার? তা না যাক, ঝিয়ের মতো শুধু খাটার সাজ সেজে বেড়াবে কেন তুমি? ওদের অনুযোগ শুনতে শুনতে মন্দিরার মুখে একটা কৌতুক মধুর হাসি ফুটে ওঠে, আর সহসা বলে ওঠেছে, পরের বিয়ের সেজে কি হবে, নিজের বিয়েতে কত সাজবো দেখিস। হ্যাঁ, রাধাও নেচেছে আর 7 মণ তেলও পুড়েছে। ঝংকার দিয়ে ওঠে নন্দিতা দিদির এই পরিহাসে। ঠিক এই সময় আলোটা নিভিয়ে দিয়ে টুপ করে শুয়ে পড়ে মন্দিরা, বোনেদের চেঁচামেচিতে কান না দিয়ে। ওরা চেঁচাবেই তো, ওদের যে প্রসাধনের সব টুকিটাকি ছড়িয়ে রয়েছে চারদিকে। আরছির সামনে কানের দুল, বিছানার উপর গলার হার, ঘরের মেঝে শাড়ির ব্লাউজ। কিন্তু কি করবে মন্দিরা, তার যদি মাথার যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে? মাথার আর যন্ত্রণা হবে না? ছন্দা দিদির গায়ের কাছে শুয়ে পড়ে। সেই শৈশবের অভ্যাস সে আর ছাড়তে পারেনি। দিদির বিছানায় তার কায়েমি আশ্রয়। দিদির গলা জড়িয়ে ভিন্ন ঘুম হতো না তার সেই দিনও। ওরা অন্ধকারেই নিজের জিনিস খুঁজে নেয়। দিদির মাথা ধরার খবরের পর আলো জ্বালবে এমন নয় ওরা। নিজের কষ্টের কথা কবে বলে দিদি? ছন্দা দিদি রোগা রোগা গায়ের উপর নিজের ভারী হাতখানা রেখে আদুরে গলায় বলে, আমার বিয়ের দিন তুমি রানীর মতো সাজবে, বুঝলে দিদি? এই দিদি,
যা বাবা, 1 মিনিটে ঘুমিয়ে কাদা। ইন্দিরা নিচু গলায় বলে, এই ডাকিস না, ঘুমোবে না? যা খাটনি চলছে কদিন, তাছাড়া মানসিক যন্ত্রণা। আমার তো অত না, কিন্তু দিদির কথা ভাব। দাদার মানুষ হওয়ার আশায় এতদিন দিদি সমুদ্র ঠেলেছে, এখন কিনা দেখে গেল মানুষ না হয়ে হয়েছে একটা বাঁদর। নিজের শাড়িটা কুড়িয়ে নিয়ে পাশের ঘরে চলে গেল ইন্দিরা, নন্দিতা। ওরা দুজন ও ঘরে শোয়, এ ঘরে মন্দিরা আর ছন্দা। ছন্দা অনেকক্ষণ জেগে রইল। কোন ধরনের জামার ফ্যাশন একেবারে হাল আমলের, কোন শাড়িটায় কাকে কেমন দেখালো, এই ভাবতে ভাবতে ঘুম এলো তার অনেক পরে। শুধু মন্দিরার গাঢ় ঘুমের শ্বাস প্রশ্বাস বাতাসে ধ্বনিত হতে থাকলো। দোতলায় 3টে শোবার ঘর, সেই তৃতীয় ঘরটা এবং সবচেয়ে ভালো ঘরটা সাজানো হয়েছে নব দম্পতির জন্যে। যদিও এই উৎসব রজনী তাদের প্রথম মিলন রজনী নয়, ইতিপূর্ব কন্যা গৃহেই বেশ কয়েক রজনী যাপন হয়ে গেছে, তবুরে শখ বা সৌজন্য করে খাটের বাজুতে ফুলের মালা দুলিয়েছে, বিছানায় তোড়া বসিয়ে রেখেছে, ধূপ জেলে দিয়েছে, ঘরে সেন ঢেলেছে যথেচ্ছ। কোনেটা অপছন্দের, বিয়েটা আঘাতের। তফাতি 3টে তরুণী মনের কামনা আর কল্পনা, স্বপ্ন আর আবেগ ওই উপলক্ষটুকুকে ঘিরেই স্পন্দিত হয়েছে, ঝঙ্কার তুলেছে। এই সুবাসে উদ্বেল ঘর, এই সুকোমল সুখসজ্জা এরা সুনন্দকে দিয়েছে, যে সুনন্দ এদের পরম বিশ্বাসের নিশ্চিন্ততার বুক ফুঁড়ে একখানা ধারালো ছুরি বসিয়েছে। ঘর অন্ধকার, তবু এ ঘরের সব কিছুই দেখতে পাচ্ছে সুনন্দ মুখস্থ কবিতার মতো। সুনন্দ জানে এই ঘরটার মেঝের ঠিক মাঝখানে বড় একটা ফাটল আছে, জানে এর দক্ষিণের জানালা দুটোর মধ্যে একটা জানালার পাখিদার পাল্লার 2টো পাখি নেই, আর সমস্ত দেওয়ালগুলো পেরেকের যথেচ্ছ প্রয়োগে আর উৎপাটনে ক্ষত বিক্ষত। দেয়ালে দেয়ালে যে সুনন্দর হাতের লাল নীল পেন্সিলের চিত্রকলাপ ছাপ আছে, সে কথাও জানে সুনন্দ। মন্দিরে অবশ্য সারা বাড়িটাই চুনকাম করিয়েছে, কিন্তু 1 পোঁচ চুনের গোলায় কতটুকুই বা ঢাকা পড়ে, 2 দিন পরেই আবার সমস্ত মালিন্য দাঁত খিচিয়ে ওঠে। কিন্তু মন্দিরার সামর্থ্য ওর বেশি নয়। মন্দিরা প্রাণপণ সাধনা করে বিজন বিহারীর সংসারের নগ্ন নির্লজ্জ দৈনের উপর ওই চুনের পোঁচটুকু দিতে পেরেছে, তবু তা পেরেছে। সুনন্দ এই ফুলের গন্ধে ভারী বাতাসে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে ভাবছিল, একা একটা মেয়ের পক্ষে এটাই অকল্পনীয়। 20 বছর বয়স ছিল তখন দিদির, সবে বিয়ে পরীক্ষা দিয়েছে, মনে এমএ পড়ার বাসনা আর প্রেমে পড়ার রঙিন স্বপ্ন। মার মৃত্যু, বাবার রোগ বড় একটা হাতুড়ি বসিয়ে দিল সেই স্বপ্ন বাসনার উপর। অথচ ইচ্ছে করলেই এই হাতুড়ির ঘা থেকে মাথা বাঁচাতে পারত দিদি। ছোট ভাই বোনগুলোকে মামার বাড়ি আর কাকার বাড়িতে ভাগ করে চারিয়ে দিয়ে নিজে বিয়ে করে চলে যেতে পারত, কেউ নিন্দে করতে পারতো না। অন্তত বাংলাদেশের সমাজ ব্যবস্থার নিরিখে পারতো না নিন্দে করতে। দিদি তা করেনি, সেটা করেছে সুনন্দ। বাতাসটা হঠাৎ বড় বেশি ভারী মনে হলো সুনন্দর, নিজেকে এই সংসারে একটা অতিথি বলে মনে হলো। এই পালঙ্কখানায় যে একদা সুনন্দর ঠাকুরদা ঠাকুরমা শুয়েছিলেন, তারপর সুনন্দর বাবা মা, সে কথা যেন বিশ্বাস হলো না। বহু ব্যবহারে বিবর্ণ তেলচিটে পালঙ্কখানা যেন অন্য আর একটা হয়ে গেছে নতুন পালিশ লাগিয়ে। এ পালিশ মন্দিরা লাগিয়েছে সুনন্দর জন্যে, এ পালিশ সুনন্দর সম্মানে। কিন্তু এই পালিশটাই বুঝি সুনন্দকে অতিথি করে তুলেছে। সুনন্দ জানে সব কিছুর অধিকার হারিয়েছে, অথচ পালিশটা যদি সুনন্দ নিজে লাগাতো, গৌরবের অধিকার থাকতো সুনন্দর। এই জীর্ণ পালঙ্ক, এই জরাজীর্ণ ইটকাঠের আশ্রয়টা সবাই সুনন্দর মুখের দিকে তাকিয়ে প্রহর গুনছিল। বহুবার ভাবা এই ভাবনাগুলোই নতুন করে মনের মধ্যে ভিড় করে আসে সুনন্দর। বিছানা থেকে নেমে গিয়ে পুজো থেকে জল গড়িয়ে খায় সুনন্দ অন্ধকারেই। এ ঘরে অন্ধকারেই কোথায় কি আছে খুঁজে নিতে পারে সে। আর এই সময় এতক্ষণে নির্বাক প্রতিমা কথা কয়ে ওঠে। রূপে ঘাটতি আছে বলে যে তার কথার কিছু ঘাটতি আছে, এমন যেন। গতকাল থেকে এই বাড়িতে এসে কষ্টও তার হচ্ছিল যথেষ্ট। তার অভ্যস্ত আরামের সব কিছুই এখানে অনুপস্থিত। গেরস্ত বলে প্রাণে মলাম, ছাগল বলে আলুনি খেলাম। এরা ঘরে ঘরে ভাড়া করা টেবিল ফ্যান এনে বসিয়েছে, নতুন বেড কভার কিনে এনে পেতেছে, বাথরুমে আরশি টাঙিয়ে প্রসাধনের সার সরঞ্জাম গুছিয়েছে। ভেবেছে, আহা, বড়লোকের মেয়েটা 2 দিনের জন্য সে কষ্ট পাবে। এই ভেবে যতটা সাধ্য তা করেছে এরা, কিন্তু সে করা তো সমুদ্রে পাদও অর্ঘ্য। এই প্রচণ্ড গরমে শুধু কালো পুজোর ঠান্ডা জলের ঠান্ডা তোটাই যাদের কাছে পর্যাপ্ত, তাদের চেষ্টা শিলার কাছে পৌঁছবে কি করে? তাছাড়া সবচেয়ে অসহিত এরাই। এতগুলো বোন সুনন্দর, 12, 18, 20, 32,
ভাবা যায় না, ধারণা করা যায় না। এদের সঙ্গে মানুষ হয়েছে সুনন্দ, সর্বদা এদের সঙ্গে খেয়েছে, বসেছে, গল্প করেছে, হেসেছে। উফ, কেন যে লোকটা অমন মেয়েলি মেয়েলি বোঝা যাচ্ছে এখন। রূপ দেখে মজেছিল শিলা, তাই বাবা মোটা মাইনের একটা চাকরির দামে বর কিনে দিলেন মেয়েকে। কিন্তু এখন মনে হচ্ছে অতটা হামড়ে না পড়লেই হতো। চিরকাল তো বাবার কাছে থাকবে না শিলা, বরের বাড়ি কখনো কখনো আসবে। যতই ভালো ভালো কোয়ার্টার্স পাক সুনন্দ, তা সেই আশার পরিবেশ নেই। শিলা যদি ঠিক তার বাবার সমতুল্য শ্বশুর পেত, আসতো আরামের ঘরে, শিলা খারাপ বউ হতো না। শিলা হাসি খুশি আমোদ আহ্লাদে মাতিয়ে রাখতো বরকে আর শ্বশুরবাড়ির লোককে। প্রকৃতিটা তার বেশ হুল্লোড়ে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, এই গরবেই গরবিনী ছিল সে। রূপের দৈন্য কোনোদিন কুণ্ঠিত করে রাখেনি তাকে। বাড়িতেও আত্মীয় বন্ধুদের কাছ থেকে বাপের সুবাদে তুমি ধন্য, তুমি ধন্য, এই প্রশস্তিটাই পেয়ে এসেছে। বাপের অধস্তনরাই তাদের অতিথি কুল, সেখানেও ওই একই ব্যাপার। শিলার যে কোথাও ঘাটতি আছে সেটা প্রথম টের পেল এ বাড়িতে এসে। টের পেল ননদদের চোখের চাহনিতে, অভ্যাগতদের কথার সুরে। দু একজন তো স্পষ্টই বলে বসলেন, বউ আমাদের সুনন্দরার ধারে কাছেও লাগে না। তবে কিনা কথাতেই আছে, ধনীর জি ধনে মানায়, নির্ধনীর জি রূপে মানায়। তার দান সামগ্রীর জিনিস সব আসেনি এখনো। নন্দিতা নামের ননদিনীটা অবশ্য বলে উঠেছিল, এসে আর কি হবে, এখানে তো থাকছে না দাদা, কোয়ার্টার্সে তো থাকবে, সেখানেই যাবে সব। তাছাড়া এ বাড়িতে ধরবেই বা কোথা। কেউ যে জাতির অসাম্য নিয়ে কথা তোলেনি এটুকুই বাঁচোয়া। যা সব ধরন ধারণ তুললেই তুলতে পারত, সে কথা তোলেননি। ঘুরিয়ে ফিরিয়ে ওই রূপেরই কথাই তুলেছেন। কে আবার একজন বলে উঠলেন, এই ননদগুলো তোরা বৌদিদের অত কাছাকাছি ঘুরিস নে বাপু, লোকের আরও চোখে পড়বে। চোখে পড়বে অর্থাৎ তারতম্যটা চোখে পড়বে, পড়বেই। শিলার নিজেরই পড়েছে, তাই শিলার মধ্যে একটা আক্রোশ মাথা চাড়া দিয়ে উঠেছে, যেন এই সমস্তই সুনন্দর দেহে ঘটেছে। সেই আক্রোশের গলা কথা কয়ে উঠল, আমাদের ওখানে ফ্রিজের জল খেয়ে তোমার বোধহয় প্রথম প্রথম গলায় ব্যথা হয়েছে। সুনন্দ চমকে উঠল। সুনন্দ এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। গতকাল থেকে সে তার বস দুহিতার অবর্ণনীয় অসুবিধার কষ্ট দেখছে, লজ্জায় মরছে তার জন্য। আবার মনে মনে কৃতজ্ঞতাতেও বিগলিত হচ্ছে শিলার নীরবে সেই অবস্থাকে মানিয়ে নেওয়ার জন্য। এই ঘরে শুতে এসে নিহাত নাকি হঠাৎ কেমন অন্য মনস্ক হয়ে গিয়েছিল, তাই সেই কৃতজ্ঞতাখানি জানাবার অবকাশ পায় না। তার মাঝখানে এ কি, বিনা মেঘে বজ্রপাত! সুনন্দর গলায় সেই চমকানিটা ধরা পড়ল। কি বলছো? না মানে, দেখলাম তো কাল থেকে সব অনেক অভ্যাসই বদলাতে হয়েছে তোমাকে, বুঝতে পারছি। সেটাও একটা যন্ত্রণা। তা সেই অভ্যাস উঁচু দিকেই হোক আর নিচু দিকেই হোক। সুনন্দ এই অপমানের একটা প্রখর উত্তর দিতে পারল না। সুনন্দর বিকৃত হয়ে যাওয়া সত্তা শুধু নিঃশ্বাস ফেলে বলল, আমরা যে গরিব সে কথা তোমার বাবা জানতেন শিলা? গরিব পোড়ো লোকের কথা হচ্ছে না। শিলা নড়ে চড়ে বসে। বাবা তো আর তোমায় গরিব রেখে জামাই করেননি, অভ্যাসের কথা জিজ্ঞেস করছিলাম। সে যাক, তোমার দিদি কেন বিয়ে করেননি শুনতে পাই না? সুনন্দ আসতে বলে, করেননি নয়, করতে পাননি। অসময়ে মা বাবা মারা গেলেন, আমরা তখন সকলেই ছোট। তা ওর 20 বছর বয়স পর্যন্ত তো মা বাপ ছিলেন, তখন ওর বিয়ের সময় হয়নি। সুনন্দ মৃত মা বাপের সমালোচনা করল না, বলল না 8 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত দিদি কেবল মায়ের আঁতুড় তুলেছে। দিদি তখন সংসারে অপরিহার্য। অতএব স্বার্থপরতার দুর্গ থেকে বেরিয়ে কর্তব্যবোধের আকাশের নিচে এসে দাঁড়াননি তারা। দিদি যে তার মধ্যে থেকে লেখাপড়া করেছে সে তার একান্ত বাসনার ফল। না, এসব কথা বলল না সুনন্দ। সুনন্দ শুধু বলল, দেবেন ভাবছিলেন তখনই হঠাৎ, তাহলে ওই প্রায় বিধবা ননদের মতন একখানি চিরকুমারী মাস্টারনি ননদ রইল চিরদিন আমার ভাগ্যে। সুনন্দ আর একবার চমকে উঠল। সে কি, চিরকুমারী কেন? বিয়ে কি করবেন না? আর একটু গুছিয়ে নিলেই। কথার মাঝখানে হি হি করে হেসে উঠল শিলা। করবেন? এখনো সে প্রশ্ন আছে? তোমার থেকে 8 বা 10 কত যেন বছরের বড় না? সুনন্দর আরও একবার চমক লাগে। তাই তো, এই কথাটা তো ভেবে দেখেনি সুনন্দ। দিদি সুনন্দর থেকে 8 বছরের বড়। দিদির বিয়ে করাটা এখন হিহির যোগানদার। লজ্জা পেল, কুণ্ঠিত গলায় বলল, তাহলেও দিদির বয়সের মেয়েরও বিয়ে হয়। আমি একটু দাঁড়িয়ে পড়লেই দিদির বিয়ে দেব। দিদির বিয়ে দেবে? শিলা আর একবার হেসে ওঠে।
অনেকক্ষণ ধরে হাসে। দিদির বিয়ের কথাও ভাবছো তুমি? আর ওই যে আরও তিনটি বোন তোমার। অসতর্ক সুনন্দ বলে ফেলে, হয়ে যাবে, দেখতে তো সুন্দর। শিলা বালিশে মাথা গড়ায়, জ্বালা ভরা গলায় বলে, তা বটে, ওটাই ভরসা, নইলে 3-3 হাজার টাকার চাকরি আর তুমি কোথায় পেতে বলো? বাপ নেই, দাদারই দায়। শিলাকে এখন তার পিতৃগৃহের ঐশ্বর্যের পরিবেশে দেখতে পাচ্ছে না সুনন্দ, আদৌ দেখতেই পাচ্ছে না। তাই সুনন্দ বলে ফেলতে পারল, সে তো নিশ্চয়, এতদিন দিদি সব দায় পুইয়েছেন, সেটাই অসঙ্গত, সেটাই আমার পক্ষে লজ্জার। শিলার মনটা বিষ হয়ে যায়। নববিবাহের বর যদি কর্তব্যের কথা কয়, অন্য কারোর প্রতি স্নেহ বা মমতার ভাব প্রকাশ করে, নববিবাহিতার পক্ষে সেটা কখনোই আহ্লাদের বিষয় হয় না। শিলারই বা হবে কেন? তাই শিলা বলে ওঠে, বেশ তো, এবার লেগে পড়ো, দিদির জন্যে বর খুঁজতে বেরো, দায়মুক্ত হও। আশ্চর্য, ছোট বোনের বিয়ে দেয় লোকে, এটা শুনেছি, মাসি পিসি দিদির বিয়ে দেয় তা জানি না। হ্যাঁ, শিলার কথা চিরকালই এমনই পাকা, যদিও ফ্যাশনের সংসারে মানুষ, কিন্তু চিরকাল দিদিমাটি আছেন সংসারে। তার কথার ধরন গড়ন সব আয়ত্ত করেছে শিলা বসে বসে ছোট থেকে। সুনন্দর মুখে আসছিল, বর খুঁজতে হবে না, বর আছে, বাধা ছিল জাতের, সে বাধা আমি ভেঙেছি। কিন্তু বলতে কেমন রুচি হলো না, চুপ করে রইল। শিলা একটু অপেক্ষা করে আবার বলল, এখানে না আসাই উচিত ছিল আমার। শিলার গলায় অভিমানের সুর। সুনন্দ এবার অবহিত হয়, নরম গলায় বলে, তা বটে, বুঝেছি, এখানে তোমার খুব কষ্ট হচ্ছে। কষ্টের জন্য কিছু না। শিলার গলায় স্বর ভারী হয়ে ওঠে। ভগবান যাকে যেমন তৈরি করেছেন সে তেমন হবে, অথচ আমি কালো কুৎসিত বলে। সুনন্দর মনটা মমতায় ভরে যায়। সুনন্দর হঠাৎ নিজজনদের প্রতি রাগ এসে যায়। বলে, কে ও কথা বলেছে? বলেনি কেউ, বুঝিয়েছে সবাই। কালো কুশ্রী না হলে বাবা তোমাদের এই বাড়িতেই বা আমায় দেবেন কেন? সুনন্দ আসতে বলে, আমাদের এই বাড়িতে তো তোমার বাবা তোমাকে দেননি শিলা, নিজের বাড়িতেই রেখেছেন, শুধু তোমায় একটা বর দিয়েছেন। শ্বশুরের বিরাট রাজকীয় কোয়ার্টার্সে বাড়িতে যে সমারোহের ফুলসজ্জা হয়েছিল, তার মধ্যে ছিল শুধু বিহ্বলতা। নিজের পৈতৃক ভিটেই দ্বিতীয়বার যে অনুষ্ঠান হলো, সে যেন সুনন্দকে মাটিতে আছাড় দিল। আজ এই পর্যন্তই। বালুচরীর 4র্থ অংশ পরের ভিডিওতে আনছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।